ধরুন চিকিৎসা বিজ্ঞানের জগতে কোনো একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। সেক্ষেত্রে আমাদের হাতে দুটো দারুণ শক্তিশালী টুল বা যন্ত্র আছে। আজ আমরা এই দুটো টুল, কোহোর্ট আর কেস কন্ট্রোল স্টাডি, কিভাবে কাজ করে সেটাই সহজ করে জেনে নেব। আমরা তো প্রায় খবরে এমনটা দেখি, তাই না, যে অমুক জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো বা তমুক অভ্যাসটা খারাপ। কিন্তু কখনো কি ভেবে দেখেছে বিজ্ঞানীরা ঠিক কিভাবে এই সিদ্ধান্তে আসেন? কিভাবে একটা কারণ আর তার ফলের মধ্যে যোগাযোগটা খুঁজে বের করেন? আজকের আলোচনা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরে। চলুন আমাদের প্রথম টুলটা দেখি। একে আমরা বলতে পারি একজন ডিটেকটিভ বা গোয়েন্দা, কারণ এই কেস কন্ট্রোল পদ্ধতিতে বিজ্ঞানীরা ঠিক একজন গোয়েন্দার মতোই কাজ করেন। মানে ঘটনা ঘটে যাওয়ার পর সেখান থেকে পেছনের দিকে গিয়ে রহস্যের জট খোলেন। সহজ করে বললে এটা হলো পেছন ফিরে তাকানোর মতো একটা গবেষণা। মানে আমরা শুরু করছি বর্তমান থেকে, যেখানে কিছু মানুষ অসুস্থ আর কিছু মানুষ সুস্থ। তারপর আমরা অতীতে ফিরে গিয়ে খোঁজার চেষ্টা করি, আচ্ছা, এই দুই দলের জীবনযাত্রায় এমন কী তফাৎ ছিল যা হয়তো আজকের এই অসুস্থতার কারণ হতে পারে। এর কাজ করার পদ্ধতিটা কিন্তু বেশ সোজাসাপটা। প্রথমে রোগে আক্রান্ত একদল লোকে খুঁজে বের করা হয়, এদের আমরা বলছি কেস। এরপর তাদের মতোই, ধরুন একই বয়স বা পরিবেশের কিন্তু সুস্থ কিছু লোককে নেওয়া হয়, যারা হলো আমাদের কন্ট্রোল গ্রুপ। আর সবশেষে দুই দলের অতীতকে পাশাপাশি রেখে তুলনা করা হয়। তাদের খাদ্যাভ্যাস, অন্য কোনো অভ্যাস, মানে এমন কিছু খোঁজা হয় যেখানে বড় একটা পার্থক্য চোখে পড়ে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মানুষদের দলে, মানে আমাদের কেস গ্রুপে, ধূমপায়ের সংখ্যা অনেক বেশি। অন্যদিকে যারা সুস্থ সেই কন্ট্রোল গ্রুপে ধূমপায়ীর হার বেশ কম। এই যে একটা পরিষ্কার পার্থক্য, এটাই কিন্তু ধূমপান আর ফুসফুসের ক্যান্সারের মধ্যে একটা শক্তিশালী সম্পর্কের দিকে ইঙ্গিত করছে। দেখুন, প্রত্যেকটা টুলেরই কিছু সুবিধা আর অসুবিধা থাকে। কেস কন্ট্রোল স্টাডির সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি আর বেশ কম খরচে করা যায়। বিশেষ করে খুব বিরল কোনো রোগ নিয়ে গবেষণা করার জন্য এটা দারুণ কার্যকর। কিন্তু এর একটা বড় দুর্বলতাও আছে, আর সেটা হলো এটা পুরোপুরি মানুষের স্মৃতির ওপর নির্ভরশীল। অনেক সময় অসুস্থ মানুষরা তাদের পুরনো অভ্যাসগুলো সুস্থ মানুষের চেয়ে একটু অন্যভাবে মনে করতে পারেন। এই ব্যাপারটাকে বলা হয় রিকল বায়াস। এবার আসা যাক আমাদের দ্বিতীয় টুলের কথায়। এটাকে আমরা বলতে পারি একজন পর্যবেক্ষক বা ওয়াচার, কারণ এই কোহোর্ট পদ্ধতিতে গবেষক ঠিক একজন ধৈর্যশীল পর্যবেক্ষকের মতো করে দেখেন ভবিষ্যতে কি হতে চলেছে। তাহলে বুঝতেই পারছেন, এটা কেস কন্ট্রোলের ঠিক উল্টো, তাই না? এখানে আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাই। আমরা একদল সুস্থ মানুষ নিয়ে কাজ শুরু করি, তারপর তাদের দুটো দলে ভাগ করে নিই। একদল যারা কোনো একটা নির্দিষ্ট জিনিসের সংস্পর্শে এসেছে, যেমন ধূমপায়ী, আর আরেক দল যারা আসেনি, মানে অধূমপায়ী। এরপর আমরা শুধু অপেক্ষা করি আর দেখি সময়ের সাথে সাথে কোন দলের রোগটা বেশি দেখা দিচ্ছে। এর ধাপগুলো খুব যৌক্তিক। প্রথমে একদল সুস্থ মানুষ বেছে নেওয়া হলো। এরপর তাদের কোনো একটা ফ্যাক্টর, যেমন ধূমপানের ওপর ভিত্তি করে এক্সপোজড আর আনএক্সপোজড, এই দুই দলে ভাগ করা হলো। তারপর বছরের পর বছর ধরে তাদের স্বাস্থ্যের ওপর নজর রাখা হয়, আর সবশেষে দুই দলের মধ্যে রোগের হার তুলনা করে একটা সিদ্ধান্তে আসা হয়। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে একটা কোহর্ট স্টাডি কতটা সময়সাপেক্ষ আর ধৈর্যের ব্যাপার হতে পারে। ভেবে দেখুন একবার, গবেষকদের প্রায় 10 বছর বা তারও বেশি সময় ধরে হাজার হাজার মানুষের স্বাস্থ্য ট্র্যাক করতে হয়। এটা কিন্তু সত্যি একটা বিশাল আয়োজন। তো 10 বছর পর ফলাফলটা কি দাঁড়ালো? দেখুন, অধূমপায়ীদের দলে মোট রোগীর সংখ্যা সামান্য বেশি মনে হলেও তাদের মোট জনসংখ্যাও কিন্তু অনেক বেশি ছিল। আসল ব্যাপারটা লুকিয়ে আছে রোগের হারে। ধূমপায়ীদের মধ্যে প্রতি হাজারে 28 জন নতুন করে হৃদরোগে আক্রান্ত হয়েছেন, আর অধূমপায়ীদের মধ্যে সেই সংখ্যাটা মাত্র 17.4। পার্থক্যটা স্পষ্ট। এই যে 1.61 সংখ্যাটা, এটা আসলে কি বলছে? এটা বলছে যে এই নির্দিষ্ট গবেষণায় অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 1.61 গুণ বেশি ছিল।
কোহর স্টাডির সবচেয়ে বড় শক্তি হল এটা আমাদের ঝুঁকির এই রকম একটা সরাসরি পরিমাপ বা রিলেটিভ রিস্ক দেয়, যা খুবই গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে আমরা দুটো টুল সম্পর্কেই জানলাম। এখন প্রশ্ন হল, কখন কোনটা ব্যবহার করা হবে? ঠিক যেন একজন মিস্ত্রির মতো সঠিক কাজের জন্য সঠিক যন্ত্রটা বেছে নেওয়াটা এখানেও খুব জরুরি। চলুন দেখি এই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হয়। এই স্লাইডটা এক কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়। মূল পার্থক্যটাই হল দিক নির্দেশনায়। কেস কন্ট্রোল হল অতীতমুখী, মানে রোগ থেকে শুরু করে কারণ খোঁজা, প্রশ্নটা হল কি ঘটেছিল। আর কোহর্ট হল ভবিষ্যৎমুখী, মানে কারণ থেকে শুরু করে তার ফল দেখা। এখানে প্রশ্নটা হল কি ঘটবে। এই একটা জিনিস মনে রাখলেই দুটো পদ্ধতির মধ্যে আর কোনোদিনও গুলিয়ে যাবে না। চলুন এবার দুটোকে পাশাপাশি রেখে দেখি। যদি কোনো রোগ খুব বিরল হয় কিংবা হাতের সময় আর বাজেট দুটোই কম থাকে, তাহলে কেস কন্ট্রোলই সেরা। অন্যদিকে কোহর্ট স্টাডি অনেক সময় সাপেক্ষ আর ব্যয়বহুল, কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হল এটি আমাদের রিলেটিভ রিস্ক দেয়, মানে একটা দলের ঝুঁকি অন্য দলের চেয়ে ঠিক কত গুণ বেশি তার একটা নিখুঁত হিসাব। আর কেস কন্ট্রোল আমাদের দেয় অডস রেশিও, যার ঝুঁকির একটা পরোক্ষ ধারণা। আচ্ছা, এই সব বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে এত আলোচনার কারণ কি? কারণ এই গবেষণাগুলো শুধু ভারী ভারী বই বা জার্নালের পাতাতেই আটকে থাকে না, এগুলোর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি এসে পড়ে। এ বিষয়ে ডক্টর লিওন গডিস, একজন বিখ্যাত এপিডেমিওলজিস্ট, খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এপিডেমিওলজি বা মহামারী বিজ্ঞানী হল রোগ প্রতিরোধের মূল ভিত্তি, আর জনস্বাস্থ্য নিয়ে যে কোনো নিয়মকানুন তৈরির পেছনে এর একটা বিরাট ভূমিকা রয়েছে। একবার ভাবুন, সিগারেটের প্যাকেটের উপর যে স্বাস্থ্য সতর্কবার্তা লেখা থাকে বা ডাক্তার আমাদের যে খাদ্যাভ্যাসের পরামর্শ দেন, এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই কোহর্ট আর কেস কন্ট্রোল স্টাডির মতো গবেষণার অবদান। এই টুলসগুলো ছাড়া জনস্বাস্থ্যকে সুরক্ষিত রাখা প্রায় অসম্ভব। তাই পরের বার যখন স্বাস্থ্য নিয়ে কোনো খবর পড়বেন বা দেখবেন, তখন চট করে নিজেকেই প্রশ্নটা করে নেবেন, আচ্ছা, এই গবেষণাটা কিভাবে করা হয়েছে? এটা কি বর্তমান থেকে ভবিষ্যতের দিকে তাকিয়েছিল, নাকি অতীতকে খোঁজার চেষ্টা করেছিল? এই একটা প্রশ্নই কিন্তু আপনাকে খবরের পেছনের বিজ্ঞানটা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে।